এবার তোমাদের আমি প্রাসের গতি পড়াবো। দেখো, প্রথমে বোঝাবো প্রাস কি। হচ্ছে কোনো বস্তুকে যদি অনুভূমিকের সাথে কোনো কোণ করে উৎক্ষেপ করা হয় তাহলে এই বস্তুকে বলা হবে প্রাস। আর ওই প্রাসে যে পথে গমন করে তাকে বলা হবে প্রাসের গতিপথ। ঠিক আছে? তাহলে একটা বস্তুকে অনুভূমিকের সাথে একটা কোণ করে উৎক্ষেপ করা হলো, ওই বস্তুটাকে বলা হবে প্রাস। আর বস্তুটা যে পথে গমন করলো সেটা হচ্ছে প্রাসের গতিপথ। তো এখানে দেখো, ধরো একটা বস্তুকে ইউ বেগে অনুভূমিকের সাথে থিটা কোণ করে উৎক্ষেপ করা হচ্ছে। এই কোণ থিটা অনুভূমিকের সাথে থিটা কোণ করে উৎক্ষেপ করা হলো, তারপরে এইরকম দূর দিয়ে এসে মাটিতে পৌঁছেছে। তাহলে এই বস্তুটাকে বলা হবে প্রাস, আর এই যে পথে গিয়েছে এটা প্রাসের গতিপথ। তো এখানে আমরা এই বস্তুর সর্বাধিক কত উচ্চতায় উঠেছে, কত দূরে ভূমি স্পর্শ করেছে, কত সময় পরে ভূমি স্পর্শ করেছে এবং গতিপথের প্রকৃতি কী হবে আমরা হিসাব করব। তো সেটা হিসাব করার জন্য প্রথমে কি করা হচ্ছে, দেখো এই যে বেগ ইউ, একে দুটো উপাংশে ভাঙা আছে। উলম্ব দিকে উপাংশ সেটা হচ্ছে ইউ সাইন থিটা, আর এই দিকের উপাংশ হচ্ছে ইউ কস থিটা। দেখো, ইউ বেগকে ভেক্টরের বিভাজন আগে পড়ানো হয়েছে, তাতে যেন একটা ভেক্টর রাশিকে দুটো উপাংশে ভাঙা যায়। এখানেও বেগ ইউ, তাকে দুটো উপাংশে ভাঙা হয়েছে। যেদিকে কোণ বলা আছে সেই দিকের উপাংশ হলো কস থিটা, আর তার লম্ব দিকের উপাংশ হলো সাইন থিটা। এখন আমরা যদি উলম্ব দিকের গতির হিসাব করি তাহলে এই বেগ নিয়েই আমরা হিসাব করব, আর অনুভূমিক দিকে তার জন্য এই বেগ আছে। ঠিক আছে? দেখো, এখানে যে গতিপথ দেখছো তার এই বিন্দুতে, এখানে দেখো এইখানে সর্বাধিক উচ্চতায় উঠেছে প্রাস। তো এই উচ্চতা আমরা হিসাব করব। এখান থেকে গিয়ে এখানে পড়তে কত সময় লেগেছে, এই দূরত্ব কত, এইগুলো হিসাব করা হবে। এই দূরত্বটাকে বলা হয় প্রক্ষেপ সীমা বা অনুভূমিক পাল্লা। এটা কত হয় সব আমরা হিসাব করব। এখন দেখো, উলম্ব দিকে কত উচ্চতা উঠেছে, সর্বাধিক উচ্চতা ধরো এটা এইচ। এই এইচ কত হয় আমরা হিসাব করব। এই এইচ হিসাব করার জন্য দেখো, আমরা এই যে উলম্ব দিকে একটা বস্তুকে যদি ছোড়া হয় ইউ বেগে, সে সর্বাধিক কত উচ্চতা উঠে সেই রীতি কাজে লাগাবো। সেক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। এই যে বেগের উলম্ব দিকে উপাংশ ইউ সাইন থিটা, এইটা হচ্ছে তার উলম্ব দিকে প্রাথমিক বেগ। তাহলে এই বেগটা প্রাথমিক বেগ উলম্ব দিকে, জি ত্বরণ কাজ করছে নিচের দিকে, আর এই বেগটা হবে সমবেগ। এর সঙ্গে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ লম্বভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে অনুভূমিক দিকে উপাংশটা সুষম থাকবে আর এটা জি ত্বরণ কাজ করবে। দেখো, এখানে যখন সর্বাধিক উচ্চতায় আসবে তখন অনুভূমিক দিকের উপাংশটা বলা হলো সমবেগে আছে, তাহলে এখানে সেটা ইউ কস থিটাই থাকবে, আর উলম্ব উপাংশ সেটা শূন্য হবে। ইউ সাইন থিটার মান সর্বাধিক উচ্চতায় শূন্য হবে। তাহলে এখানে আগে যেমন হিসাব করা তো একটা বস্তুকে ইউ বেগে উপর দিকে ছোড়া হলে উলম্বভাবে উপরের দিকে সর্বাধিক কত উচ্চতা উঠবে সেটা যদি এইচ হয়, তার জন্য যে রীতি কাজে লাগানো হয়েছিল এর ক্ষেত্রে সর্বাধিক কত উচ্চতা উঠবে সেই একই রীতিতে হিসাব হবে, কিন্তু প্রাথমিক বেগ হবে ইউ সাইন থিটা। তাহলে সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য, সর্বাধিক উচ্চতা। এর ক্ষেত্রে দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র ছিল এটা, যেটা এখানে আঁকা ছিল যে উপর দিকে যদি ছোড়া হয় সর্বাধিক উচ্চতায় বেগ শূন্য হয়। এর ক্ষেত্রে ঠিক দেখো, সর্বাধিক উচ্চতায় বেগ উলম্ব উপাংশটা শূন্য হয়। তাহলে 0 স্কোয়ার সমান ইউ সাইন থিটা
এর হোল স্কয়ার মাইনাস 2g h, এই উচ্চতাটাকে h লেখা হলো। তাহলে 2g h সমান u স্কয়ার সাইন স্কয়ার থিটা, h সমান u স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এইটা পাওয়া গেল সর্বাধিক কত উচ্চতা উঠবে। তাহলে অনুভূমিকের সাথে থিটা কোণ করে ইউ বেগে উৎক্ষেপ করা হলে বস্তুটির সর্বাধিক ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g এই উচ্চতা উঠবে। ঠিক আছে, এটা পাওয়া গেল। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখো, যখন উলম্ব গতির কথা ভাবা হচ্ছে তখন উলম্ব দিকে বেগ ইউ সাইন থিটা আর অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে, এই নিয়ে হিসাব করা হবে। এই অংশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে উলম্ব দিকে গতির ক্ষেত্রে এর ভূমিকা নেই। ঠিক আছে, আবার জি এর দিকে লম্বভাবে কাজ করছে, তাহলে এই গতির অভিমুখে জি এর ভূমিকা নেই, অভিকর্ষজ ত্বরণের কোনো ভূমিকা নেই। এবার দেখো, এখান থেকে এই উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটার নাম হচ্ছে আরোহণ কাল। আরোহণ কাল কত? আরোহণ কালকে t1 লেখা হলো, উঠতে যে সময় লাগে। দেখো, সর্বাধিক উচ্চতায় উলম্ব দিকের বেগ কত বলা হলো? 0 হয়, উলম্ব অংশের মান 0 হয়। v সমান u মাইনাস gt, এই সূত্র থেকে পাওয়া যাবে 0 সমান u সাইন থিটা, উলম্ব দিকে প্রাথমিক বেগ এটা, মাইনাস g t1। তাহলে t1 সমান u সাইন থিটা বাই g। তাহলে উঠতে যে সময় লাগবে সেটা হলো t সমান u সাইন থিটা বাই g। স্বাভাবিকভাবে জেনে রাখো, উঠতে যার সময় লাগে নামতেও একই সময় লাগে। তাহলে অবতরণ কাল হবে u সাইন থিটা বাই g। আরোহণ অবতরণের মোট সময় কত হবে? 2u সাইন থিটা বাই g। এখন আমরা আরোহণ অবতরণের মোট সময় কত সেটা একটা হিসাব করব। আরোহণ ও অবতরণের মোট সময়। আরোহণ ও অবতরণের জন্য মোট কত সময় লাগবে হিসাব করা হবে। দেখো, উলম্ব দিকে যদি দেখা হয় উপরে উঠেছে আবার নেমেছে, মানে এইখান থেকে গিয়ে এখানে এসেছে, উলম্ব দিকে সরণ কত? এখানে থেকে উপরে উঠেছিল, সরণ সর্বাধিক হয়েছে, আবার দেখো মাটিতে চলে এসেছে, তাহলে উলম্ব দিকে সরণ 0। এর সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইটা হচ্ছে টি সময়ে সরণ কত তার সূত্র। তো উলম্ব দিকে সরণ 0, উলম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, মোট সময় লেগেছে ধরছি টি, আরোহণ অবতরণ মোট সময় মাইনাস হাফ জি টি স্কোয়ার। তা থেকে কি পাওয়া গেল? ইউ সাইন থিটা টি সমান হাফ জি টি স্কোয়ার। দেখো, এখানে একটা টি, এখানে একটা টি কাটা যাবে, তাহলে ইউ সাইন থিটা সমান হাফ জি টি। এখান থেকে টি সমান কত হবে? 2u সাইন থিটা বাই জি। এই হলো আরোহণ অবতরণের মোট সময়। আবার বলি, দেখো, উঠতে সময় লেগেছিল ইউ সাইন থিটা বাই জি, নামতে সময় লাগবে ইউ সাইন থিটা বাই জি। ওঠার নামার জন্য মানে আরোহণ অবতরণের মোট সময় কত হবে? ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি সমান 2u সাইন থিটা বাই জি। এটা দেখা গেল আরোহণ অবতরণের মোট সময় হলো 2u সাইন থিটা বাই জি, আরোহণ অবতরণের মোট সময়। এবার আমরা হিসাব করব অনুভূমিক পাল্লা বা প্রক্ষেপ সীমা। সেটা ধরো এই যে ও বিন্দু থেকে উৎক্ষেপ করা হয়েছে, এ এসে পড়েছে ধরো এখানে বি বিন্দুতে, তাহলে ও বিটা হবে প্রক্ষেপ সীমা বা অনুভূমিক পাল্লা। তো ও বি দূরত্ব কত আমরা হিসাব করব। তার জন্য দেখো, অনুভূমিক দিকে
যে উপাংশ আছে বেগ ইউ কস থিটা সেটা ও থেকে বি তে নিয়ে গেছে। কত সময় ধরে বস্তু গতিশীল ছিল? এইখানে দেখো টি সময় ধরে, ছোড়ার টি সময় পরে মাটিতে পড়েছে, তাহলে টি সময় ধরে গতিশীল ছিল। তাহলে ওবি দূরত্বটাকে অনুভূমিক পাল্লা, এটার ইংরাজি হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, তার জন্য আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অনুভূমিক পাল্লা আর সমান, দেখো এই বেগ নিয়ে টি সময় ধরে গতিশীল, তাহলে কত হবে ইউ কস থিটা ইন্টু টি। এই দিকে সমবেগে গতিশীল, অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে সাথে লম্বভাবে নিচের দিকে, তাহলে এই দিকের উপাংশটা সমবেগ আছে, ইউ কস থিটা ইন্টু টি সমান ইউ কস থিটা, টি এর জায়গায় দেখো 2u sin থিটা বাই জি। এটার বদলে লেখা যাবে দেখো 2, আর এই যে ইউ আর ইউ স্কয়ার, ওটাকে আগে লিখে নিই, ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই জি। দেখো এই 2 sin থিটা cos থিটা এর বদলে লেখা যাবে sin 2 থিটা। সমান sin 2 থিটা, কিন্তু তার আগে ইউ স্কয়ার আছে, ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। তাহলে আর সমান হলো ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এই দূরত্বে গিয়ে ভূমি স্পর্শ করবে। এবার দেখো এই অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে কখন আমরা দেখব। দেখাবে আর এর সর্বোচ্চ মানের জন্য, দেখো sin 2 থিটাকে সর্বোচ্চ দেবে, sin 2 থিটা সর্বোচ্চ, sin 2 থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, মানে ঠিক 1। কত মান হয় 90 ডিগ্রি, তাহলে 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। তাহলে যদি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উৎক্ষেপ করা হয়, সর্বাধিক দূরত্বে ভূমি স্পর্শ করবে বা অনুভূমিক পাল্লা তখন সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হওয়ার জন্য বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উৎক্ষেপ করতে হবে। এরপর দেখো এখানে যে আর সমান ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি আছে, এখানে আমরা দেখাবো যে পূরক কোণের ক্ষেত্রে অনুভূমিক পাল্লার মান সমান হয়। পূরক কোণ বলতে কি, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তাদের একটিকে অন্যটির পূরক কোণ বলা হয়। ধরো থিটা কোণ, তার পূরক কোণ হবে 90 মাইনাস থিটা। দেখো আর সমান ছিল ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। এবার লেখা আছে পূরক কোণের ক্ষেত্রে প্রক্ষেপ সীমার মান সমান হয়, এটা আমরা হিসাব করব। দেখো থিটা এর পূরক কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে থিটা কোণের জন্য, যখন থিটা কোণ তার জন্য r1 সমান কত হবে ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। এটা গেল থিটা কোণের জন্য।
এবার 90 মাইনাস থিটা এর জন্য ধরো r2 সমান ইউ স্কয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা বাই জি সমান ইউ স্কয়ার সাইন 180 2 থিটা বাই জি। দেখো ত্রিকোণমিতিতে পড়েছো সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা হয়, তাহলে এখানে 2 থিটা আছে, কি হবে সাইন 2 থিটা সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। দেখো এটাই লেখা আছে r1, তাহলে এটা সমান হলো r1। দেখো থিটা কোণের জন্য যা প্রক্ষেপ সীমা আর 90 মাইনাস থিটা তার জন্য প্রক্ষেপ সীমার মান একই হলো। এটা পূরক কোণ, এরা দুজনে পরস্পরের পূরক কোণ, তাহলে পূরক কোণগুলির ক্ষেত্রে প্রক্ষেপ সীমার মান সমান হয়। ঠিক আছে, এরপর আমরা এইচ আর আর এর মধ্যে সম্পর্ককে হিসাব করব। সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমার মধ্যে সম্পর্ক। সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপ সীমার মধ্যে সম্পর্ক, এটা আমরা হিসাব করব। দেখো এইচ সমান পাওয়া গেল ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এটা দেখেছো, আমরা বোর্ড মুছে নিয়েছি, কিন্তু লেখা ছিল এইচ সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। আর আর সমান কি পাওয়া গেছিল, এটা হচ্ছে অনুভূমিক পাল্লা বা প্রক্ষেপ সীমা, আর সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এই দুটো পাওয়া গেছিল। তাহলে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক কি? তো আমরা আর বাই এইচ কি হয় লিখছি, আর বাই এইচ সমান ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি বাই এইচ এর জায়গায় লিখছি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। ঠিক আছে, দেখো এখানে ইউ স্কয়ার কেটে যাবে, জি জি কেটে যাবে, এই দুইটা তাহলে উপরে যাবে, সমান কি হলো 2 সাইন 2 থিটা বাই এখানে কি হবে সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার দেখো সমান পাওয়া যাবে 2 সাইন থিটা, 2 সাইন 2 থিটার বদলে 2 সাইন থিটা cos থিটা, এই সাইন 2 থিটার বদলে এইটা পাওয়া গেল। নিচে সাইন স্কয়ার থিটা আছে, ওটাকে সাইন থিটা ইনটু সাইন থিটা লিখলাম, তাহলে এই সাইন থিটা এটা কেটে গেল, তাহলে এটা সমান হবে 4 cot থিটা। কি পাওয়া গেল দেখো, r বাই h সমান 4 cot থিটা। এখানে একটু লিখি r বাই h সমান 4 cot থিটা। তার কটটাকে যদি এই দিকে আনা হয় তাহলে হবে tan, তাহলে এ থেকে পাওয়া যাবে r tan থিটা ইকুয়াল টু 4h। এটা হলো অনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সর্বাধিক উচ্চতায় সর্বাধিক দূরত্বে মানে অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হলে থিটা সমান তখন 45 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে যদি tan 45 লিখে দিই, tan 45 এর মান হবে 1 r ইকুয়াল টু 4h হবে। সর্বাধিক অনুভূমিক পাল্লার ক্ষেত্রে মানে থিটা সমান 45 ডিগ্রি, সেক্ষেত্রে r ইকুয়াল টু 4h। সর্বাধিক অনুভূমিক পাল্লার ক্ষেত্রে অনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতার মধ্যে সম্পর্ক r ইকুয়াল টু 4h। ঠিক আছে।